দীর্ঘদিন ধরেই বাংলার সাংস্কৃতিক গৌরবে থাবা বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের শিল্প, সাহিত্য, সিনেমা, গানে রীতিমতো আক্রমণ করে তার মান নামিয়ে দিচ্ছে তৃণমূল। আর এদের মদত দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের শুটিং বন্ধ করে দেওয়ার ঘটনা সে কথাই আরও একবার প্রমাণ করে দিল। টলিগঞ্জের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, তিনি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস তৃণমূলের কাউন্সিলর। নিয়োগ দুর্নীতি মামলায় স্বরূপের বাড়িতে রেকর্ড দীর্ঘতম 65 ঘন্টা তল্লাশি চালিয়েছিল ইডি। অভিযোগ, ফেডারেশনের সভাপতি স্বরূপ নিজের মন মর্জি মতো কাজ চালান। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের এক বিবৃতিতে জানা যায়, এই ফেডারেশনের কোনো লিখিত নিয়মই নেই, প্রয়োজন এবং স্বার্থমতো নিয়ম বানান স্বরূপ। পরিচালক গিল্ড রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে সাসপেনশন তুলে নিলেও স্বরূপ বিশ্বাসের নির্দেশে কোনো টেকনিশিয়ান কাজে আসতে পারেনি, যে কারণে সেটে টালিগঞ্জের প্রথম সারির নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পৌঁছলেও কোনো টেকনিশিয়ান আসেনি। এরপরই বাংলার পরিচালকেরা রাগে ফেটে পড়েন। ফেডারেশনের তরফে টেকনিশিয়ানদের ফোনে মেসেজ যায়, ফেডারেশনকে শেষ করে দিতে আমাদের রুটি বিপন্ন করে গোপী শুটিংকে স্বীকৃতি দেওয়ার ষড়যন্ত্রে নেমেছে কিছু পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি ডিরেক্টর্স গিল্ড এবং ফেডারেশনের নিয়ম না মেনে বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্মের জন্য লহু নামে একটি সিরিজের শুটিং করতে গিয়েছিলেন। এরপরই নিয়ম ভঙ্গের অভিযোগের খবর সংগঠনের কাছে গেলে পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়। রাহুল প্রথমে সম্পূর্ণ অস্বীকার করেন, পরে নিজের ভুল স্বীকারও করে নেন। এরপরই পরিচালক গিল্ডের তরফে তাকে 3 মাসের জন্য নিষিদ্ধ করা হয়। কিন্তু এরপর গিল্ডের তরফে খোঁজ খবর করে দেখা হয় যে রাহুলের বিরুদ্ধে আনা অভিযোগ ভুল। এরপরই রাজ চক্রবর্তী সহ একাধিক পরিচালকের অনুরোধে রাহুলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ডিরেক্টর গিল্ড নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় শুটিং ফ্লোরে ফেরেন রাহুল। কিন্তু গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিলেও স্বরূপ বিশ্বাসের নেতৃত্বাধীন ফেডারেশন কিন্তু নিজেদের গোয়ার তুমি বজায় রাখে। ফেডারেশনের এই অপমানের প্রতিবাদে এককাট্টা হয়েছেন পরিচালক গিল্ড। পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো পরিচালক অভিনেতারা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের সাংসদ দেব, বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী এবং প্রসেনজিতের মতো তারকারাও। ফেডারেশনের এই গাজোয়ারি নিয়ে তৃণমূলের বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী বলেন, দেখো, সবাই এই ইন্ডাস্ট্রি যারা পরিচালক, সে টেলিভিশন হোক, সে ফিল্ম সিনেমার হোক বা ওটিটির হোক, সবাই কিন্তু এখানে তার মতামত দিয়েছে এবং সবাই খুবই সবাই খুব আজকে আপসেট। আজকে সবাই এসছে, দেখেছে রাহুল, একটাই কথা বলা হয়েছে, রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না, টেকনিশিয়ানরা। সো আমাদের এখানে সব ডিরেক্টররা একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? যেটা কৌশিকদা বললেন বা পরম বললো, সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান। তো আমাদের বলার একটাই আছে যে আমি 2 দিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কিনা। যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময়, মানে আজকে শনিবার, কালকে রবিবার, সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বলবো, এটা আমার মতামত, সবাই ডিরেক্টররা বলছেন, আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরে কেউ যাব না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। আমরা সোমবার থেকে কেউ আমরা ফ্লোরে যাব না, কোনো ডিরেক্টর ফ্লোরে যাবে না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। কারণ আমাদেরকেও জানার আছে যে আমরা না থাকলে সত্যি কাজটা হয় কিনা। আমাদের মনে হয় যে আমরা না থাকলে কাজ হবে না, সেই ইয়েটা আমাদের জানার দরকার। অন্যদিকে ফেডারেশনের অনৈতিক কাজ নিয়ে সরব হন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বলেন, এতগুলো বছর ধরে এবং মেনে নেন, প্রযোজকরাও মেনে নেন, পরিচালকরাও মেনে নেন, সকলেই মেনে নেন, কেননা সকলের সঙ্গে আমরা গত 15-20 বছর ধরে কাজ করছি, এদের প্রত্যেকে আমাদের চেনা। কিন্তু আজকে রাহুলের সমস্যাটার মূলে কি আছে সেটা আগে দেখতে হবে। যে প্রতিষ্ঠানটি, যে অর্গানাইজেশনটি এখানে কাজ করতে এসেছিল, তারা বাংলা ভাষাতেই কাজ করতে এসেছিল। ঘটনাচক্রের প্রতিষ্ঠানটি বাংলাদেশের, তাই জন্য যুক্তি দেওয়া হয় তারা বিদেশি প্রতিষ্ঠান, সেই জন্য তাদের কাছ থেকে নর্মাল এখানকার যা রেট তার থেকে অনেক বেশি রেট চাওয়া হয়। তাই জন্যে তারা এখানে 4 দিন শুটিং করে তারপর ফিরে যেতে বাধ্য হন। যে তারা বলেন যে আমরা বেশি পেমেন্ট করে, যা এখান কলকাতার যা রেট তার থেকে বেশি পেমেন্ট করে আমরা আমাদের বাজেটে কোলাতে পারবো না ভাই, তোমরা আমাদের বলছো যে সেটা না হলে কাজ করতে পারবো না, আমরা নমস্কার, আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজেদের দেশে।
এইভাবে তারা চলে যায়, ফেরত যায়। ফেডারেশন তাদের অপমান করছে বলেও সরব হন পরমব্রত। ফেডারেশনের দাদাগিরি নিয়ে পরম বলেন, সেটা হচ্ছে আমরা প্রায়শই এই কথাটা শুনি, সেটা হচ্ছে গুপি শুট। এই প্রথমত বলি, এই গুপি শুট শব্দটা কিন্তু সম্পূর্ণ একটি আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক একটি শব্দ। গুপি শুট বলে কিছু হতে পারে না। আজকের সুপ্রিম কোর্টের রুলিং আছে, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া রুলিং আছে যে আজকে ভারতবর্ষে কোনো ইউনিয়ন, কোনো ফেডারেশন, কোনো প্রডিউসার, কোনো নির্মাতাকে ফোর্স করতে পারে না যে এত সংখ্যক লোক নিতে হবে, এই বিভাগে লোক নিতে হবে, হ্যাঁ, নিতে বলতে পারে না। কিন্তু আমাদের এখানে সেটা আমাদের ওপর ইম্পোজ করা আছে। এবং আমি আবারও বলছি, আমরা চাই যাদের সঙ্গে আমরা 20, 22, কেউ 15 বছর ধরে কাজ করে এসেছি, তারা সেই সমস্ত টেকনিশিয়ানরা সকলে আমাদের সঙ্গে কাজ করুক। তাই জন্যে আমরা তাদেরকে সেই পূর্ণ স্ট্রেংথ নিয়ে কাজ করি, সেটা সম্মান দিয়ে আমরা আমাদের স্বেচ্ছায় সেই জিনিসটা করি। তাতে আমাদের খরচ বেশি হয়, তাও আমরা করি। কিন্তু আমাদের ফোর্স করা হয়, যদি আমার 20 দিন শুটিং হয়, 15 দিন হয়তো আমার পুরো ইউনিট লাগবে, 5 দিন হয়তো লাগবে না, আমার কম লোক লাগবে, তাতেও আমাকে পুরো ইউনিট নিতে হয়। এই নিয়মটা আর কোথাও নেই। যদি কেউ বলতে চান যে এই নিয়মটা সব জায়গায় আছে ভারতবর্ষে, আমাকে তিনি কাগজ দেখান। এই নিয়মটা কোথাও নেই, তা সত্ত্বেও আমরা সেটাও মেনে নিই, আমরা তাই করি। সেইখান থেকে যেখানে বিচ্যুতি ঘটছে, সেই বিচ্যুতিটাকে এখানে গুপি শুট বলে একটা শব্দ তৈরি করা হয়েছে। গুপি শুট শব্দটা ইটসেলফ বেআইনি, বিকজ গুপি বলে কোনো গুপি শুট বলে কোনো কথা হয় না, অত্যন্ত অপমানজনক এবং বেআইনি একটি শব্দ। আমরা স্বেচ্ছায় সবাইকে নিয়ে কাজ করি। কোনো প্রযোজক যদি মনে করেন যে তিনি এত লোক নিয়ে কাজ করতে পারবেন না, তাই তিনি অল্প কিছু লোক নিয়ে নিজের মতো করে কাজ করছেন, সেটা লিগালি আটকাবার কোনো অধিকার কোনো প্রতিষ্ঠানের নেই। এটা স্পষ্ট করে সকলে যেন বুঝে রাখেন। সো গুপি শুট, এই গুপি শুট শব্দটা আগামীতে যেন আর আমাদের শুনতে না হয়। ফেডারেশনের দাদাগিরি নিয়ে সরব হয়েছেন অভিনেতা পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। তিনি বলেন, আমি শুধু যেটা বলতে চাই, একজন নতুন পরিচালক হিসেবে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিনিয়র পরিচালকদের সাথে কাজ করে, কাজ শিখে এবং পরিচালনার কাজ করে যেটা বুঝতে পারি, সেটা হচ্ছে আমরা তো বিরাট অর্থের ইন্ডাস্ট্রি নই ভারতবর্ষের অন্যান্য ইন্ডাস্ট্রির মতো। ফলত আমাদের এখানে কাজ করার ক্ষেত্রে সম্মান একটা বিরাট জিনিস। মূলত আমরা কাজের শেষে, আমরা শুটিংয়ের শেষে মূলত ওইটা নিয়েই বাড়ি ফিরে যাই। হ্যাঁ, আমরা আমাদের টেকনিশিয়ান ভাইদের যতটা সম্মান দিতে চাই, তারাও আমাদের শুটিং ফ্লোরে দেন। কিন্তু কোথাও দেখা যাচ্ছে নিয়ম, আইন, তার বাঁধুনি এবং যেটা একটা সংঘাতের পরিবেশ, সেটা দিয়ে পৃথিবীর কোথাও কোনো সিনেমার ভালো হয়নি, এতটুকু আমি যতটুকু ইতিহাস জানি ততটুকু। এক্ষেত্রে আইনের যে দিকগুলো আছে, এই যেটাকে বলা হচ্ছে যে গুপি শুটিং, তার আইনগতভাবে যে দিকগুলো আছে সেটা নিয়ে খানিকটা পরমদা বললেন, আরও সিনিয়ররা বলবেন। কিন্তু সম্মান রেস্টোর হওয়াটা একবার সামনে। ফেডারেশনের দাদাগিরি নিয়ে সরব হন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি বলেন, টেকনিশিয়ানদের বলা হয়েছে যে কালকে তোমরা কেউ যাবে না। আমার মনে হয় তার সাথে এই লজিকটা দেওয়া হয়েছে যে রাহুল তোমাদের পেটে লাথি মেরে বাংলাদেশে কাজ করেছে। এটা যে সর্বৈব ভুল এবং মিথ্যে, সেটা কিন্তু রাহুল অলরেডি প্রমাণ করে দিয়েছে। এবার আমি ফেডারেশনকে বলছি না, আমি সেই সব টেকনিশিয়ান বন্ধুদের বলছি, তোমাদের যদি এই যুক্তি দেওয়া হয় যে এই জন্য যাবে না কালকে শুটিংয়ে, এই যুক্তিটা কিন্তু ভুল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যদি কোনো যুক্তি না দিয়ে বলা হয় যে আমি বলছি বলে তোমরা যাবে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি কোনো যুক্তি দেওয়া হয় যে এই কারণে তোমাদের থেকে আমরা বারণ করছি যে রাহুল তোমাদের ক্ষতি করেছে, আর্থিক ক্ষতি করেছে, নিয়ম ভেঙেছে, এইটার বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট নথি আছে যে রাহুল এটা করেনি, সেক্ষেত্রে যদি ব্যাপারটা কোনো কারণ ছাড়া বলা হয়, তাহলে সেটা তো সেটা যুক্তিগতভাবে আর সেটাকে রাজ্য করা যাচ্ছে না। পুরো ঘটনা নিয়ে রাহুল মুখোপাধ্যায়ের বক্তব্য, আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই, আর আমার কোনো কিছু বলার নেই। বাদ বাকি আমার সিনিয়রেরা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আছে, তারা যা বলবে সেটাই আমার ডিসিশন। ফেডারেশন কিভাবে নিজের দাদাগিরি চালাচ্ছে তার খোলসা করেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বলেন, একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সুদেশনা দিয়ে এখানে ডিরেক্টর্স গিল্ডকে রিপ্রেজেন্ট করছেন। ডিরেক্টর্স গিল্ড কিন্তু ফেডারেশনেরই একটি বডি। ডিরেক্টর্স গিল্ডে কিন্তু রাহুলকে সাসপেন্ড করেছিল, কেননা কিছু নির্দিষ্ট অভিযোগ রাহুলের, নির্দিষ্ট নয় অ্যাকচুয়ালি, কিছু অনির্দিষ্ট অভিযোগ রাহুলের নামে আনা হয়েছিল। আগের দিন ডিরেক্টর্স গিল্ডের মিটিংয়ে ক্লিয়ার হয়ে গেছে যে সেই অভিযোগগুলো রাহুলের বিরুদ্ধে নেই। হ্যাঁ, তার ফলে ডিরেক্টর্স গিল্ডই কিন্তু ফেডারেশনকে বলে যে ওর উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হোক। তো ডিরেক্টররা তো ডিরেক্টর্স গিল্ডের সঙ্গে কথা বলবে, বিকজ ডিরেক্টরদের কাছে ফেডারেশনের অ্যাভিনিউটা বা রুটটা তো ডিরেক্টর্স গিল্ড।
তো ডিরেক্টর্স গিল্ড যেরকম সাসপেন্ড করেছিল, ডিরেক্টর্স গিল্ডই সেরকম সাসপেনশন তুলেও নিয়েছে। তাহলে তো এবার ফেডারেশনের, ডিরেক্টর্স গিল্ড তো ফেডারেশনেরই পার্ট, তো ফেডারেশনের টেকনিশিয়ানদের তো আসার কথা, তাদের কাজ করার কথা, বিকজ ওর সাসপেনশন ডিরেক্টর্স গিল্ড বিচার করেছে, বিচার দিয়েছে, যেটা লিফটেড হয়ে গেছে। তা সত্ত্বেও আজকে সকালবেলা 9টায় এখানে কল টাইম, কেউ আসেননি, এবং গতকাল কোনো কলাকুশলী, কোনো টেকনিশিয়ান, কেউ ফেডারেশনের অন্তর্ভুক্ত টেকনিশিয়ানরা কেউ কল টাইম নেননি জিনিসটা। এবার আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা এখনো বুঝতে পারছি না এই যে বয়কটটা করা হচ্ছে, রাহুল এখানে একটি ব্যক্তি বিশেষ, রাহুল এখানে হয়তো বা উপলক্ষ মাত্র, রাহুল বা রাহুলের মতো পরিস্থিতিতে অতীতে বা ভবিষ্যতে বা বর্তমানে কেউ যদি থাকে, তার ভুলটা কোথায়, যে ভুলটার জন্যে তাকে সাসপেন্ড করা হচ্ছে বা তাকে ব্যান করা হচ্ছে, তার যে গিল্ড সেখান থেকে, এবং তার গিল্ড সে সাসপেনশন তুলে নেওয়ার পরেও যে বৃহত্তর ফেডারেশন, তাদের টেকনিশিয়ানরা বলছে আমরা কোলাবোরেট করব না। আমরা আমাদের সবার আগে প্রশ্নটা হচ্ছে এইখানে ভুলটা কোথায়, এটা আগে একটু আমাদের পরিষ্কার করব। তাহলে গিল্ডের উপরেও আরো বড় হস্তক্ষেপ হয়েছে, এটা কতটা আনফরচুনেট? সেটাই তো আমারও প্রশ্ন, যে আমরা তো ডিরেক্টররা তো ডিরেক্টর্স গিল্ড ফেডারেশনের মুখপাত্র হিসেবে আমরা ডিরেক্টর্স গিল্ডকেই জানি। এবার ডিরেক্টর্স গিল্ডই সাসপেনশন করেছিল রাহুলকে, ডিরেক্টর্স গিল্ডই সেটা তুলে নিয়েছে। তো তাহলে ফেডারেশন এসে আচমকা বলছে যে তাদের কোনো টেকনিশিয়ান আমাদের সঙ্গে বা রাহুলের সঙ্গে কাজ করবে না এই প্রজেক্টে। সেটা কেন, মানে কারণটা কি? সকাল থেকে কাজ বন্ধ সম্পূর্ণ, কোনো টেকনিশিয়ান আসেননি এবং কেউ আসেননি, গতকাল কেউ কল টাইমও নেননি, সম্পূর্ণ কাজ বন্ধ। সমস্ত আর্টিস্টরা এসে গেছেন, শিল্পীরা এসে গেছেন, প্রযোজক সংস্থার সকলে এসে গেছেন, পরিচালক এসে গেছেন, সবাই এখানে এসে অপেক্ষা করছেন সকাল থেকে, কিন্তু এখনো অবধি কেউ কাজ করতে আসেননি। সমস্ত কমপ্লিট কর্মবিরতি, তারা কমপ্লিট একটি স্ট্রাইক বলা যেতে পারে তারা ডেকেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ফেডারেশনের দাদাগিরির বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা করেছে ডিরেক্টর্স গিল্ড। তাদের পাশে দাঁড়িয়েছেন ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টের ফোরামও। আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই, আর আমার কোনো কিছু বলার নেই। বাদ বাকি আমার সিনিয়রেরা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আছে, তারা যা বলবে সেটাই আমার ডিসিশন। বাংলার সংস্কৃতিতে মধ্যমেধার চাষ করছেন মমতা। সম্প্রতি নচিকেতাকে মহানায়ক সম্মান দেওয়া তারই নিদর্শন। অভিনয়ের জন্য রাজ্য সরকারের তরফে এই সম্মান দেওয়া হয়, অথচ নচিকেতা একজন গায়ক, অভিনেতা নন। সম্প্রতি 21শে জুলাইয়ের মঞ্চে দেখা গিয়েছিল নচিকেতাকে, তার দুদিন পরই এই সম্মান পান তিনি। এখনো পর্যন্ত তৃণমূলের ঘনিষ্ঠ শিল্পীরাই এই সম্মান পেয়ে এসেছেন, অথচ যোগ্য সম্মান পাননি ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, জিতের মতো বড় এবং গুণী অভিনেতারা। এর আগে বাংলার বিখ্যাত কবি সুবোধ সরকারকে দেখা গিয়েছিল রুমাল দিয়ে মমতার চেয়ার মুছে দিতে। পরে বাংলার একাডেমির পদ পান সুবোধ। একইভাবে শুভা প্রসন্নকেও দেখা গিয়েছিল তৃণমূলের মঞ্চে। সকলেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা গল্প লেখেন, যার মান খুবই খারাপ। বাংলার অনেক শক্তিশালী লেখককে বঞ্চিত করে তিনি 2022 সালে মমতাকে বাংলার একাডেমি পুরস্কারও দেওয়া হয়। রাজ্যের বাংলা একাডেমির সভাপতি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি মমতাকে এই পুরস্কার দেন, যার পর ক্ষোভে ফেটে পড়েন বাংলার সাহিত্য জগৎ। প্রতিবাদ জানিয়ে 2019 সালের অন্নদা শঙ্কর স্মারক সম্মান ফিরিয়ে দেন লেখিকা এবং গবেষক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মমতাকে পুরস্কার দেওয়ার কারণে সাহিত্য একাডেমির বাংলার উপদেষ্টা পরিষদ পদ থেকে ইস্তফা দেন লেখক সম্পাদক অনাদি রঞ্জন বিশ্বাস। এছাড়াও বাংলার নাটক জগতেও থাবা বসিয়েছে তৃণমূল। যে সমস্ত নাট্য পরিচালক তৃণমূল বিরোধী বা স্বাধীনভাবে কাজ করতে চান কিংবা সরকারের সমালোচনা করেন, তাদের নাটক হল পায় না একাডেমি অফ ফাইন আর্টসের। এমনকি পেন্টাররাও হল পান না ফাইন আর্টস একাডেমিতে। একই অবস্থা বাংলা সিনেমারও, সেখানে চলছে আবার সিন্ডিকেট রাজ। স্বাধীন পরিচালকরা তাদের কাজের স্বীকৃতি পাওয়া তো দূরের কথা, তাদের ছবির জন্য হল পর্যন্ত পান না নন্দনে। সব মিলিয়ে বাংলার শিল্প সংস্কৃতিতে তৃণমূলের সর্বগ্রাসী মনোভাবের জন্য চলছে মধ্যমেধার চাষ। বঞ্চিত হন প্রকৃত গুণীরা। রীতিমতো পরিবারতন্ত্র চালাচ্ছেন মমতার নেতৃত্বে তৃণমূলের নেতারা, যার ফলে মান পড়ে যাচ্ছে বাংলার সংস্কৃতির। যার প্রমাণ কিছুদিন আগেই কলকাতায় এসে পরিচালক অনুরাগ কশ্যপের বয়ান। ব্যুরো রিপোর্ট রিতম বাংলা।